আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের ফিজিক্স ফাইনাল শট এমসিকিউ ক্লাসের যে ওয়ান শট সিরিজটা চলতেছিল সেখানকার আজকে 5 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাত্র 42 থেকে 45টা এমসিকিউ করব এবং তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যেখান থেকে কমন পাইতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা বোর্ড প্রশ্ন এবং বোর্ডের বাইরে যদি কিছু কঠিন করার চেষ্টা করে তো সেইগুলো দেখব। ঠিক আছে, চলো শুরু করি। এখানে প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা একদম বেসিক এবং শর্টকাট রিলেটেড। ঠিক আছে, যেন সহজেই তুমি প্রশ্নটার অ্যান্সার করতে পারো। দেখো প্রশ্নটা কি বলছে, যে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তিটা দেওয়া আছে। এক্ষেত্রে তোমাদের আমি একটা সাজেস্ট করব, যদি বোর কক্ষপথের শক্তি না দেওয়া থাকে তো তোমাদের আমি বলবো বোর কক্ষপথের শক্তিটা মুখস্থ করে নিতে। সেটা E1 সমান সমান -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে বোর কক্ষপথের শক্তি। এখন এই বোর কক্ষপথের শক্তির সাহায্যে, বোর কক্ষপথটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো কক্ষপথ বলুক না কেন, আমি বোর কক্ষপথের সাহায্যে সেটা বের করতে পারবো। দেখো এটা কি বলছে, দ্বিতীয় বোর কক্ষে মোট শক্তি কত হবে সেটা বের করো। দেখো সিলেট বোর্ড 2022 সালে এটা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো কক্ষপথের শক্তি তুমি বোর কক্ষপথের সাহায্যে বের করতে পারো। সূত্রটি কি দেখো ভাইয়া, En অর্থাৎ এনতম কক্ষপথের শক্তি হবে তোমার E1 ডিভাইডেড বাই n এর স্কয়ার। বোঝা গেল? অর্থাৎ এনটা হচ্ছে তোমার কক্ষপথ সংখ্যা, এটা হচ্ছে কক্ষপথ সংখ্যা, এনটা কি তোমার কক্ষপথ সংখ্যা। ওকে, তাহলে আমরা কততম কক্ষপথেরটা বের করতেছি, দ্বিতীয়। তাহলে n এর জায়গায় 2 বসাই দিবা, আর E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, রাখলো 2 এর স্কয়ার। তো এখন তুমি যদি একে 4 দ্বারা ভাগ করো, দেখো 13.6 কে তুমি 4 দ্বারা ভাগ করো ভাইয়া, কত আসে? -3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। আশা করি তোমরা এখন থেকে যে কোনো কক্ষপথের তা দেখ না কেন তোমরা পারবা। ঠিক আছে, তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি। ঠিক আছে, ওকে। এখন 2 নম্বর প্রশ্ন দেখো, যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন। আমি এই প্রশ্নটা মূলত 3টা কণা নির্গত হইলে কি পরিবর্তন আসতে পারে পরমাণুর, এটা দেখাবো। ঠিক আছে, দেখো প্রথমে আমি বলি, যদি তোমার আলফা কণা নিঃসরণ হয়, আলফা কণা যদি নিঃসরণ হয় তাহলে তোমার ভর সংখ্যা কমে যাবে 4, প্রোটন সংখ্যা কমে যাবে 2। কি বললাম? ভর সংখ্যা কমবে, ভর সংখ্যা কমে 4, আর হচ্ছে তোমার প্রোটন সংখ্যা কমে তোমার হচ্ছে 2। অর্থাৎ একটা পরমাণু যেই প্রোটন এবং যেই ভর সংখ্যা ধারণ করছিল ওখান থেকে যদি একটা আলফা কণা বের হয়ে যায় তাহলে সেখান থেকে ভর সংখ্যা 4 হারাই যাবে এবং প্রোটন সংখ্যা 2 হারাই যাবে, এবং সেই পরমাণুটা ওই পরমাণুতে থাকবে না, ভিন্ন একটা পরমাণুতে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এটা আলফা কণার জন্য গেল। এইবার যদি বিটা কণা ক্ষরণ হয় তাহলে কি হবে, এখানে বিটা কণার বেলায় ভর সংখ্যার কোনো পরিবর্তন আসবে না, ভর সংখ্যা অপরিবর্তনীয়, অর্থাৎ ভর সংখ্যার পরিবর্তন হবে না। তাহলে ভর সংখ্যার পরিবর্তন হবে না। দেখো ভাইয়া, ভর সংখ্যার পরিবর্তন হবে না। আর প্রোটন সংখ্যা তোমার 1 বেড়ে যাবে। কি হবে? প্রোটন সংখ্যা 1 বাড়বে। বোঝা গেল? প্রোটন সংখ্যা 1 বাড়বে কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এইবার আরেকটা রশ্মি আমার গামা, গামার বেলায় কোনো কিছুরই পরিবর্তন হবে না, তোমার ভর সংখ্যারও পরিবর্তন হবে না, প্রোটন সংখ্যারও পরিবর্তন হবে না। তাহলে আমরা বলবো যে কোনো কিছুর পরিবর্তন হবে না, কিছুর পরিবর্তন হবে না। তাহলে এই 3টা কথা একটু মাথায় রাখো। যদি আলফা কণা নিঃসরণ হয় তাহলে ভর সংখ্যা 4 কমে, প্রোটন সংখ্যা 2 কমে। যদি বিটা কণা মানে তোমার নির্গত হয় তাহলে এখানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। আর গামার বেলায় ভর সংখ্যা প্রোটন সংখ্যার কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে চাইছে শুধুমাত্র বিটা কণা নিঃসরণের বেলায় কি হয়, ভর সংখ্যা 1 বেড়ে যায়, প্রোটন সংখ্যা 1 বাড়ে, বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা যায়। ঠিক আছে, সো এটা গেল।
এবার যদি তোমাকে বলতো যে আলফা কণার বেলায় কি, তাহলে এই দুটার ভিতরে যে কোনো একটা, বিটা কণার বা গামা কণার জিজ্ঞেস করলে এটা বলতা। ঠিক আছে, তাহলে আশা করি এখান থেকে যে প্রশ্ন আসে তুমি পারবা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। আমি গত ভিডিওগুলোতে বিভিন্ন বিষয় সম্পর্কে বৈশিষ্ট্য কেন তুলে ধরি, কারণ বৈশিষ্ট্য এমন একটা জিনিস যে পড়ে না সে জীবনেও বলতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো বারবার রিপিট আসে সেগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এখন দেখো, এটি একটি স্বতঃস্ফূর্ত এবং আকস্মিক ঘটনা। তেজস্ক্রিয়তা তোমার জন্য অপেক্ষা করবে না বা ধীরে ধীরে চলবে না। ঠিক আছে, এটা তাৎক্ষণিক এবং আকস্মিক ঘটনা। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত। এখন দেখো, তেজস্ক্রিয় পরমাণুর অবক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর ব্যস্তানুপাতিক। দেখো, এই ব্যস্তানুপাতিক বলেই প্রশ্নটা ভুল করাই দিছে, কারণ এটা হবে সমানুপাতিক। dn/dt তোমার সমানুপাতিক -n। এখন বলা হচ্ছিল যে অক্ষত পরমাণুর সমানুপাতিক, কিন্তু মাইনাসটা কেন দিলাম, কারণ এটা তো ক্ষয় হচ্ছে, অর্থাৎ কমেই যাচ্ছে, এই জন্য ওটা নেগেটিভ চিহ্ন। বোঝা গেল? তাহলে এটা অবশ্যই হবে কি, পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক। দেখো ভাইয়া, তাহলে ব্যস্তানুপাতিক না, সো এটা ভুল, প্রথমটা ঠিক ছিল। এবার দেখো, এই ক্ষেত্রে আমি একটু চিটারি বুদ্ধি করতাম যে তিনটা অপশনের ভিতরে একটা ভুল প্রমাণ করতে পারলেই হয়, যে কোনো দুইটা সত্য। ঠিক আছে, তো এই ট্রিক্সটা কাজে লাগাইও। দেখো ভাইয়া, তেজস্ক্রিয় অবক্ষয় অবিরাম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটি একটি স্থায়ী মৌলে পরিণত না হয়। ইয়েস, এটা রেডিয়েশন সবসময় দিতেই থাকবে, যে কোনো মৌল মানে তোমার কণা ক্ষরণ করতে থাকবে যতক্ষণ একটা স্টেবল পজিশনে চলে আসে। যখন একটা পরমাণু স্টেবল পজিশনে আসে তখন সে কোনো কণা নির্গত করবে না, ওই পজিশনটাই তার স্থায়ী পরমাণুতে পরিণত হবে। ঠিক আছে, তো এই জন্য বলছে যে স্থায়ী মৌলে পৌঁছানো না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কি করবে, এর মানে তেজস্ক্রিয় যে ক্ষয়টা ছিল সেটা চলতেই থাকবে। সো 1 আর 3 সত্য। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য থেকে এখান থেকে যে কোনো কিছু আসে। এবার দেখো, এই ব্যস্তানুপাতিক যদি না দিয়ে সমানুপাতিক বলতো তাহলে কিন্তু তিনটাই সঠিক হইতো, তাই না? এটা যেহেতু জেনে গেছো, দেখো এবার এই কোয়ালিটির একটা দিবে। এখন দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে ভাইয়া, যে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক হলো কি, সেই সম্পর্কটা কি? দেখো, এটা 2018 সালে সকল বোর্ডে একই প্রশ্ন করছে। প্রশ্নটা অর্ধায়ু আর গড় আয়ুর মাঝে সম্পর্ক। অর্ধায়ু t½ সমান তোমার হচ্ছে 0.693 ইন্টু তোমার হচ্ছে টাউ। টাউ হচ্ছে তোমার গড় আয়ু। তো এখন এটা যদি তোমার মনে করো, তুমি যদি এটার কনস্ট্যান্ট হিসেবে ধরো, এটা মনে করো কনস্ট্যান্ট আছে, এই ভ্যালুটুকু কনস্ট্যান্ট, তাহলে তুমি এখানে বলতে পারো যে t½ সমানুপাতিক তোমার হচ্ছে টাউ। বোঝা গেল? t½ সমানুপাতিক কি, টাউ। তাহলে এখন এটা কোথায় আছে, এর সমানুপাতিক, না ব্যস্তানুপাতিক, না বর্গের সমানুপাতিক, না সমান, শুধুমাত্র সমানুপাতিক। পারবা না ভাইয়া? অবশ্যই। তাহলে এটা গেল। এখন আমরা পড়বো হচ্ছে 5। দেখো, এ বি সি তিনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া রয়েছে কত, মানে টি এ টি বি টি সি দ্বারাই মানে ডিনোট করছে। তাদের ক্ষয় ধ্রুবক যথাক্রমে ল্যামডা এ, ল্যামডা বি আর ল্যামডা সি। এখানে যদি ল্যামডা এর মানে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বেশি হয়, ল্যামডা বি তারপরে, ল্যামডা সি যদি তারপরে হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এইটাও 2018 সালে সকল বোর্ডে আসছে। কেমন প্রশ্ন? দেখো ভাইয়া, আমি তোমাকে এটা বলবো যে তুমি অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক করতেছো বা অবক্ষয় ধ্রুবকের, তাহলে সম্পর্কটা আগে লিখবা যে t½ সমান কি 0.693 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ল্যামডা, তাই না? তো ল্যামডা এর সাথে সম্পর্ক কি, তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/λ। অর্থাৎ ল্যামডা এর মান যদি বাড়ে, তোমার অর্ধায়ুর মান কি হয়ে যাবে, কমে যাবে। ল্যামডা এর মান বাড়লে কি হবে, অর্ধায়ুর মান কমবে। তাই সেক্ষেত্রে দেখো, এই যে ল্যামডা এ এর মান সবচেয়ে বেশি, ল্যামডা এ এর মান সবচেয়ে বেশি, তার মানে তোমার টি এ এর মান সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে যেহেতু সি ল্যামডা সি এর মান কম, তাহলে টি সি এর মান হবে সবচেয়ে বেশি, তারপরে তোমার টি বি, তারপরে তোমার টি এ। বোঝা গেল? তাহলে এই সম্পর্কটা আমরা খুঁজে পেয়েছি সি নম্বর অপশনে। পারবা না ভাইয়া? ওকে। এখন 6 নম্বরে দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? ডেন্টাল 2017-18 দিছিল তেজস্ক্রিয় রশ্মি নয় কোনটা? তেজস্ক্রিয় রশ্মি তোমার হচ্ছে আলফা, বিটা, গামা, এই তিনটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়। এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়। আর বাকি যেগুলো আছে সব নন তেজস্ক্রিয়। ঠিক আছে, তেজস্ক্রিয় না এরা। তাহলে এর ভিতরে দেখো, আলফা বাদ, বিটা বাদ, গামা বাদ, তোমার এক্স রে রশ্মি তেজস্ক্রিয় রশ্মি নয়। বোঝা গেল? ওকে, তাহলে 6 শেষ। এখন 7-এ আসো।
এটা খুব দারুণ প্রশ্ন, এগুলো খুবই আসে। বরিশাল বোর্ড 2019 সালে একটা দারুণ প্রশ্ন করছে। প্রশ্নটা দেখো ভাইয়া, এ একটা মৌল যার প্রোটন সংখ্যা 86 এবং ভর সংখ্যা 222, সেটা কনভার্ট হয়েছে তোমার বি একটা মৌলে যার প্রোটন সংখ্যা 82 আর তোমার ভর সংখ্যা 206 এবং 8টা নিউট্রন তৈরি হয়েছে এবং আলফা নামক একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, এখন বলছে বিক্রিয়ায় কয়টি আলফা কণা বের হবে। দেখো আলফা কণা ব্র্যাকেটে দিয়েছে যে এখানে আলফা কণা ইমিট হচ্ছে, বাট কতটুকু বের হচ্ছে এটা জানে না। ঠিক আছে, তো তোমাকে আলফা কণা বের করতে হবে। তো আলফা কণা বের করার আগে তুমি দেখবা যে এখান থেকে কয়টা প্রোটন সংখ্যা কমে গেছে। দেখো প্রোটন সংখ্যা প্রথমে ছিল 86 আর পরবর্তীতে হয়েছে 82, তাহলে প্রোটন সংখ্যা কত কমছে? প্রোটন কমে কতটা? 4টা। ভর সংখ্যা কত কমছে? দেখো ভর সংখ্যা কত কমছে ভাইয়া? 222 মাইনাস 206, তাহলে এখানে 16। তার ভিতরে এখানে নিউট্রন দ্বারা কভার করছে 8টা। ঠিক আছে, তাহলে 8 বাদ দিলে তোমার হচ্ছে টোটাল ভর সংখ্যা কমে হচ্ছে টোটাল 8টা। ঠিক আছে, ভর সংখ্যা তোমার 8টা কমতিছে, অর্থাৎ এটা হচ্ছে এ। এখন দেখো আমরা যদি বলছিলাম যে ভর সংখ্যা এখানে শুধু প্রোটন সংখ্যা দিয়েই বের করা যায়, প্রোটন সংখ্যা যদি 2 কমে তার মানে একটা আলফা কণা নিঃসরণ হয়েছে, প্রোটন সংখ্যা যদি 4টা কমে তার মানে 2টা। বুঝতে পারছো? ঠিক এইভাবে প্রোটন সংখ্যা যেহেতু 4টা কমছে, আমরা জানি একটা প্রোটন সংখ্যা মানে 2টা প্রোটন সংখ্যা কমলেই একটা আলফা কণা বের হয়, আর যেহেতু এখানে 4টা বের হয়েছে তার মানে 2টা আলফা কণা আমার এখানে নিঃসরণ হচ্ছে। তাহলে এখানে কি আসবে? 2 আলফা। বোঝা গেল? কয়টা? 2টা। আর তুমি যদি মনে করো না আমি প্রতীক সহ দেখতে চাই, তাহলে বলবা যে হিলিয়ামের এখানে দেখো হিলিয়ামের 2 আর এখানে 4। ঠিক আছে, আর এটা 2+, এক্ষেত্রে প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4। এর আগে যদি তুমি 2 গুণ করে দাও, এর আগে যদি তুমি 2 গুণ করো তাহলে এটা পাবা। দেখো প্রোটন সংখ্যা 4, ভর সংখ্যা 8, অর্থাৎ 2টা আলফা কণা বের হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে এটা দিয়ে আমরা বিটা কণা বের করব। দেখো যদি তোমাকে বলছে যে আলফা কণা তো আমরা ওখানে 2টা বের আসলাম, তাহলে এখানে বিটা কণা কি নির্গত হয়েছে কি হয় নাই? বিটা কণা শুধুমাত্র নির্ভর করে প্রোটন সংখ্যার দিকে, ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া ভর সংখ্যা যখন প্রোটন সংখ্যা খেয়াল করছিলাম এখানে 4টা কমছে, এখানে কোনো প্রোটন নাই, 0। তাহলে প্রোটন সংখ্যা 4টাই কমে না সেরে গেছে, এখানে কি আর প্রোটন বাড়ছে? না, এখানে প্রোটন আর কোনো এক্সট্রা নাই। আর এবার তুমি ভর সংখ্যার হিসাবটা করো, এখানে 8 আর 206 কত হলো? দেখো 206 যোগ 8 যদি করো তাহলে এখানে হচ্ছে 214। কত? 214, কিন্তু ছিল 222। বাকিগুলো তোমার ওই যে আলফার উপরে 8টা ছিল, 14 আর 8 কত হয়? 14। দেখো 14 সমান সমান কত ভাইয়া? 222। তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে। সো আমার এক্সট্রা কোনো প্রোটন নাই। যদি একটা প্রোটন কমতো বা বাড়তো তাহলে বলতাম এখানে বিটা কণা নিঃসরণ হচ্ছে, আর যদি না হয় তাহলে না, তাহলে প্রোটন সংখ্যা মানে এখানে আমার বিটা কণা হচ্ছেই না। বিটা কণা গেল। ওকে, এখন আসি সুন্দরভাবে যা পড়লাম তার একটা ব্যাখ্যা। ঠিক আছে, এইভাবে খুব আসতে দেখা যায়। দেখো একটা প্রোটেক্টিনিয়ামের প্রোটন সংখ্যা কত? দেখো প্রোটন সংখ্যা হিসাব করতে বলতে কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে এটা। দেখো ইউরেনিয়ামের প্রথমে প্রোটন সংখ্যা ছিল কত? 92। ওকে, এখান থেকে দেখো একটা আলফা কণা নিঃসরণ হচ্ছে, তো আগে প্রোটন সংখ্যা ঠিক করো। তো 92 যুক্ত একটা ইউরেনিয়াম যার আলফা কণা নিঃসরণ হইলে প্রোটন সংখ্যা কত কমে যাওয়ার কথা? 2। তাহলে এই 92 থেকে যদি 2 কমে তাহলে থোরিয়ামের এখানে কত আসবে? 90। আর ভর সংখ্যা কত কমে? 4 কমে। তাহলে এই 238 থেকে 4 বাদ দিয়ে 234 করে দাও এখানে। তার মানে একটা আলফা কণা 4টা ভর আর 2টা প্রোটন নিয়ে চলে গেছে, তাহলে এর স্টেবল পজিশন এটা। এখন দেখো এখান থেকে একটা বিটা কণা নিঃসরণ হচ্ছে, এই বিটা কণা নিঃসরণ হলে কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে ভর সংখ্যাকে তুমি এইভাবে রেখে দাও, প্রোটন সংখ্যা কি হয়? 1 বেড়ে যায়। তাহলে এই 90 এর সাথে আবার 1 যোগ করে 91 হয়ে গেল। তাহলে দেখো প্রোটন সংখ্যা কত আসলো? 91। যদি ভর সংখ্যা চাইতো তাহলে 234। পারবা না? একদম ইজি। ওকে, এখন দেখো 9 নাম্বার শেষ। 10-এ চার্জ নিরপেক্ষ রশ্মি কোনটি? যেটা চার্জ থাকে না। আলফা কণা মানে হচ্ছে হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস, তো এর চার্জ হচ্ছে +2। এর চার্জ কত? 2+। সো আলফা না। বিটা হচ্ছে নেগেটিভ,
বিটাকে প্রায় ইলেকট্রনের সাথে সমান করা হয়, ঠিক আছে, ইলেকট্রনের সাথে বিটাকে সমান করা হয়। এটা হচ্ছে চার্জ হচ্ছে -1, এর চার্জ কত -1, কিন্তু গামার কোনো চার্জ নাই, এটা হচ্ছে তোমার চার্জহীন, গামা হচ্ছে চার্জহীন। আর ক্যাথোড তো বুঝতেই পারছো, চার্জ না থাকলে অ্যানোড ক্যাথোড হয় না, বুঝতে পারছো, তাহলে এটা বাদ, তাহলে শুধুমাত্র তোমার গামা সত্য। তাহলে এইভাবে একটু দেখো, ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল, যদি বেশি সহজ করে তো ইকুয়ালিটির প্রশ্ন করবে, তবে আমাকে তোমাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব ছিল, দিলাম। ওকে, এখন 10 শেষ। 11 দেখো, পটাশিয়াম 40 এর অর্ধায়ু দেওয়া আছে 18.3 গুণ 10⁸ ইয়ার। ওকে, অর্ধায়ু দিয়ে রয়েছে এবং পটাশিয়ামের ক্ষয় দ্রবকের মান বের করতে হবে, বরিশাল বোর্ড 2016 সালে এটা দিছে। এখন প্রশ্ন হচ্ছে অর্ধায়ুটা কি ভাই? অর্ধায়ু হচ্ছে T½ 18.3 গুণন 10⁸ AR, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্ধায়ু, এবং অর্ধায়ুর সাথে ক্ষয় দ্রবকের আমার একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা তুমি না জানো তাহলে একটু শিখে নাও, ঠিক আছে। দেখো, T½ সমান সমান 0.693 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ল্যামডা। আমার এই ল্যামডার মানই বের করতে হবে। তো আমরা করব কি, ল্যামডাটারে বামে নিয়ে আসি এবং T½ রে নিচে নিয়ে যাই, 0.693 ডিভাইডেড বাই T½ এর মানটা বসাই ভাই, 18.3 গুণন 10⁸, তাহলে কত আসে? ওকে, দেখো করো, 0.693 ডিভাইডেড বাই 18.3 গুণন 10⁸। তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে কিসে? দেখো, এর ক্ষয় দ্রবক এয়ারে, এটা হচ্ছে 3.7868 গুণন 10⁻⁻10 পার ইয়ার। কিন্তু সর্বনাশ করছে, এই ইয়ারকে আমার কিসে পরিণত করতে হবে? দেখো, সেকেন্ডে। এটা আর একটা প্যারা, ইয়ারকে সেকেন্ডে পরিণত করতে হবে, বুঝতে পারছো? তাহলে তুমি করবা কি, এটা সরাসরি এখানে করবা না, ইয়ারকে যদি সেকেন্ডে পরিণত করতে বলে আগে উত্তরের দিকে তাকিয়ে দেখবা যেটা সেকেন্ডে নাকি হচ্ছে তোমার বছরে, যেটাই করতে বলে, তাহলে সবার আগে আমার যে অর্ধায়ু বছরে ছিল, ওই বছরটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নেব। কিসে কনভার্ট করব? সেকেন্ডে। ওকে, 1 সেকেন্ড, ঠিক আছে। দেখো, যদি বছর না থেকে সেকেন্ডে থাকে তাহলে আমরা শুরুতে করব কি, বছরটাকে সেকেন্ডে পরিণত করে নেব। তাহলে শুরুতে দেখো এটারে কিভাবে সেকেন্ডে করব, T½ সমান সমান দেওয়া আছে 18.3 গুণন 10⁸। তো এইটা তোমার বছরে আছে, তো বছরকে প্রথমে দিনে কনভার্ট করবা, দিনকে প্রথমে ঘন্টায় কনভার্ট করবা, ঘন্টাকে মিনিটে, মিনিটকে সেকেন্ডে, ঠিক আছে, অনেক বড়। তাহলে আমি এটা কি করি, প্রথমে মুছে দিই। দেখো হ্যাঁ, এটা মুছে দিলাম, দিয়ে তোমাকে শুরুর থেকে শেখাই যে T½ সমান সমান এত, তাহলে এটারে প্রথমে সেকেন্ডে কনভার্ট করব, 18.3 গুণন 10⁸ ইয়ার আছে, তাকে 365 দিয়ে গুণ করলাম, দিনে চলে আসলো। দিনকে ঘন্টায় করব, তাহলে 24 দিয়ে গুণ করলাম, এই 24 ঘন্টাকে সেকেন্ড মিনিট করব, 60 দ্বারা গুণ করলাম, মিনিটকে আবার তোমার সেকেন্ডে করব, আবার 60 দ্বারা গুণ, তাহলে এত সেকেন্ড পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই সেকেন্ডটা একটু বের করো ভাইয়া, 18.3 গুণন 10⁸ গুণন 365 গুণন 24 গুণন 60 গুণন 60, ঠিক আছে। তাহলে এখানে আসে তোমার 5.771 গুণন 10⁻16 সেকেন্ড। এটা হচ্ছে তোমার অর্ধায়ু। এখান থেকে তুমি ল্যামডার মান বের করবে, ল্যামডা সমান সমান 0.693 ডিভাইডেড বাই এটা বসাও, গুণন 10⁻, ও শিট, 10⁻, আবার মাইনাস চলে আসে, শুধু 10⁻16, ঠিক আছে। ক্যালকুলেশনটা করো, কত আসে, 0.693 ডিভাইডেড বাই 5.77 গুণন 10⁻16, তাই যদি হয় এটা 1.2 গুণ 10⁻⁻17 পার সেকেন্ড, -17 পার সেকেন্ড। কোথায় আছে? এই দেখো, বি নম্বর অপশনে। তাহলে প্রথমে উত্তরের দিকে একটু দেখে নিবা যে উত্তরটা কিসে কনভার্ট করা আছে। মিনিটে থাকলে আমি প্রথমে অর্ধায়ুটাকে মিনিটে কনভার্ট করে নেব, আর না হলে সেকেন্ডে, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল 11। 12 নম্বর দেখো ভাইয়া, ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, হ্যাঁ মেনে নিলাম, এটি প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, তাও মানলাম, এর অর্ধায়ু দেওয়া রয়েছে 12.5 বছর, ঠিক আছে। এখন বলছে 25 বছর পর এক খণ্ড ট্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে? সিলেট বোর্ড 2016 সালে এটা দিছে। তো এটা তোমরা সবাই এই নিয়মে করো যে n = n0 মানে ইন্টু e টু দি পাওয়ার ল্যামডা টি, তাই না? n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তবে আমি বলবো যে এটা সূত্র দিয়ে করতে গেলে তোমার ক্যালকুলেটরের হেল্প লাগবে, একটু দেরি হবে।
একটা শর্টকাট মেথড দেখো ভাইয়া কি হয়। দেখো অর্ধায়ু মানে কি, তা অর্ধেক ক্ষয় হতে যে সময়টা লাগবে, তাই না, সেটা হচ্ছে তোমার অর্ধায়ু। এখন দেখো একটা খণ্ডের তোমার 12.5 বছর হইলেই তার ক্ষয় হয় কত, অর্ধেক ক্ষয় হয়ে যায়, আর অবশিষ্ট থাকে কত, অর্ধেক পরিমাণ। ঠিক এর থেকে পরের 12 বছরে, দেখো এর থেকে পরের 12 বছরে আবার অর্ধেক ক্ষয় হবে, অর্থাৎ অবশিষ্ট কতটুকু ছিল, হাফ। হাফের থেকেও আবার হাফ খরচ হয়ে যাবে আর হাফ থাকবে, তাহলে হাফেরও হাফ করো, তাহলে 1/4 আসে। আবার যদি আমার প্রয়োজন হতো আবার আবার 12.5 বছর পর আবার ওই 1/4 এর হাফ হয়ে যেত, ঠিক আছে, তখন 1/8 হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে আমার দেখো কিনা 25 বছর চলে আসছে, কত বছর, 25। তাহলে এই 25 বছরে ক্ষয় হয়ে গেছে মানে তোমার যে পরিমাণ ক্ষয় হয়ে গেছে, আর অবশিষ্ট আছে 1/4 পরিমাণ। বোঝা গেল? এটা হচ্ছে ঐকিক নিয়মের মতো করে দেওয়া, আর কিচ্ছু না। এটা খুব ইজি। এরকম টাইপ থাকলে আমি অ্যাডমিশনের থেকে এটা শিখছিলাম, যেটা কখনো করতাম না। এভাবে লিখতাম যে 5.5 বছরে যদি হাফ ক্ষয় হয় আর পরে 5.5 বছরে ওর হাফ খরচ হবে, তাহলে টোটাল 25 বছরে হাফ খরচ মানে 1/4 অংশ খরচ হচ্ছে, ঠিক আছে। তো এগুলো দেখবা ভার্সিটিতে প্রচুর আসে এবং শর্টকাট শেখাবো তোমাদের, ঠিক আছে, যদি ভার্সিটি কোর্স থাকে আর কি। এখন দেখো 13, কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু তোমার হচ্ছে 10 দিন। ভালো কথা। উক্ত মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? দেখো ভাইয়া অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে বা 10 ডে, ওকে। এখন 75% ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হওয়ার সাথে আমি ইন্টারেস্টেড না, আমি দেখবো যে আমার কতটুকু অবশিষ্ট আছে। তো 75% ক্ষয় হলে অবশিষ্ট কতটুকু থাকে? অবশিষ্ট থাকে হচ্ছে 25%, অর্থাৎ 25% অফ এন। তার মানে এন নোটের 0.25 পরিমাণ আছে। এখন আমি একটু কাজে লাগাবো, কি লিখবো, সময় বের করতে হবে, তাই না। এখন দেখো ভাইয়া, যে আমি জানি n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো উভয় পাশের n গুলো এক পাশে করে ইটারে তুলে দেওয়ার চেষ্টা করব। তো e টু দি পাওয়ার ল্যামডা টি সমান সমান n/n নট। এইবার ইটারে তোলার জন্য আমি প্রথমে লন নিয়ে আসব, ঠিক আছে। তাহলে মাইনাস ল্যামডা টি সমান সমান লন অফ তোমার n/n নট, ঠিক আছে। এইবার দেখো তুমি এখান থেকে টি বের করবা, তো টি সমান সমান কি আসবে, যে মাইনাস 1/λ ইন্টু তোমার এই জিনিসটা আমি এখানে আবার লিখি, ঠিক আছে। তাহলে টি সমান সমান তোমার কাছে আসলো 1/λ। দেখো ভাই ল্যামডার মান কত, অর্ধায়ু থেকে ল্যামডার মানটা বের করে নিবা। হ্যাঁ, আমরা ল্যামডার মানটা বের করে নিই, যে 0.693 ডিভাইডেড বাই 10। তো এখানে করো কত আসে, এটা একটু করো, 0.693 ডিভাইডেড বাই 10। অর্ধায়ুর সাহায্যে আমি ল্যামডার মান পেলাম 0.0698। ডে ছিল তাহলে ডে ইনভার্স, এখন দেখো এটা বসাও, 0.0698 ইন্টু লন অফ n/n নটের মান কত, এই যে এখান থেকে n/n নটের মান নিয়ে আসো, তোমার n নট সমান সমান 0.25 হবে, তাহলে এখানে 0.25 করে দাও। তাহলে এখানে কত আসে দেখো তো, ও আর এই মাইনাসটা এখানে দেওয়া হয়নি, তাই মাইনাসটা এখানে দিলাম। তো দেখো মাইনাস 1/2 বলছি কেন, 1/0.0698 ইন্টু লন অফ 0.25, ঠিক আছে। তাহলে কত আসে ভাইয়া, 19.86 ডে আসে, ঠিক আছে, এতদিন। তবে দেখো এখানে 19 পয়েন্ট কোনো অপশনে নাই, তবে এটারে অ্যাপ্রক্সিমেটলি 20 দিন বলা যায়। কত বলা যায়, 20 দিন বলা যায়। পারবা না, একদম ইজি, কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে। একালের প্রশ্ন দেখো সিলেট বোর্ড 2016 সালে দিয়েছিল, বুঝতে পারছো, ওকে। তাহলে এটা গেল। আচ্ছা, এখন আমরা একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া রয়েছে 0.8 দিন এবং 4.5 দিন পরে 5.4 দিন পরে মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, মানে ক্ষয়প্রাপ্তের পরিমাণটা চাইছে। আগে অবশিষ্ট পরিমাণ দেখব, অবশিষ্ট যেটুকু থাকছে আগের থেকে অবশিষ্টটুকু বাদ দিলে ক্ষয়ের পরিমাণটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সবার আগে আমরা চেষ্টা করব n এর মানটা ফাইন্ড করা, অবশিষ্ট n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এখানে আমার যা যা দরকার আমি এই সাইডে বের করব, ঠিক আছে। অর্ধায়ু দেওয়া আছে, সো অর্ধায়ু 1.8 দিন, এর সাথে আমি ল্যামডার মানটা বের করতে চাচ্ছি 0.693 ডিভাইডেড বাই তোমার অর্ধায়ুর মান হচ্ছে এত। ল্যামডা মান, অবক্ষয় দ্রব্যক কত আসে তোমার, ক্ষয় দ্রব্যক 0.693 ডিভাইডেড বাই 1.8, তাহলে আসে ক্ষয় দ্রব্যক 0.385। দেখো এটা ডে ছিল, তাহলে পার ডে, ঠিক আছে। এখন
এতদিন পর অর্থাৎ টি এর মান কত 5.4 ডে। ঠিক আছে, এখন কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এখন দেখো মানটা বের করো। n ইজ ইকুয়াল টু হবে n নট এর জায়গায় থাক ই টু দি পাওয়ার ল্যামডার জায়গায় কত বসাবো 0.385 ইন্টু টির জায়গায় বসাবো 5.4, তাহলে কত আসে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 0.385 ইন্টু তোমার 5.4, তাহলে কি আসে 0.125 n নট। হ্যাঁ, এইবার তাহলে ক্ষয়প্রাপ্ত হয় কতটুকু, dn সমান সমান n নট মাইনাস তোমার n, এটা হচ্ছে তোমার ক্ষয়ের পরিমাণ, মানে আমার যে পরিমাণ আগে ছিল আর অবশিষ্ট যতটুকু আছে ওটা বাদ দিয়ে দিলে আমি ক্ষয় কতটুকু হয়েছে বের করতে পারি। তাহলে ক্ষয় dn সমান সমান এটা বের করে নিলাম। তো এখানে কত আসে দেখো, তুমি n নট থেকে এটা বের করো, তাহলে n নট মাইনাস 0.125 n নট। ঠিক আছে, অলরাইট, তাহলে তুমি 1 বিয়োগ 1.125 করো, তাহলে তোমার কাছে আসবে কত 0.875 ইন্টু n নট। তাহলে এটা হচ্ছে তোমার এই পরিমাণটা ক্ষয় হয়েছে, তাহলে কত অংশ ক্ষয় হচ্ছে 7/8। আচ্ছা, এটারে যদি তুমি কনভার্ট করো দশমিক সংখ্যায় তাহলে 7/8 n নট আসে। 7/8 n নট কোথায় আছে, 7/8 n নট, এটা 1/8 দিয়েছে কেন, এটা 7/8 n নট হবে, তাহলে এটা না, এটা ভুল করছে। ঠিক আছে, কনভার্সনটা বোঝো। প্রথমে যা যা দেওয়া আছে সেই সাহায্যে আমি ক্ষয় দ্রব্যটা বের করে নিয়েছি, কতদিন পর বলছে টি এর মানটা বের করে নিয়েছি। পরবর্তীতে আমি n = n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টির সূত্র জানি, ল্যামডার মান টির মান বসাই দিয়ে একটা ফরম্যাট পাইছে যেটা আমার অবশিষ্টের পরিমাণ, আমার অবশিষ্ট আছে এত পার্সেন্ট মানে এতটুকু, তাহলে এবার ক্ষয় হয়েছে কতটুকু, আদি থেকে অবশিষ্ট যা আছে সেটা বিয়োগ করে দিলে আমার ক্ষয়ের মান পাবো, তো ক্ষয়ের মানটা হচ্ছে এতটুকু। ক্লিয়ার? ওকে, তাহলে তুমি পারবা, এইটা হচ্ছে অ্যানসার। তাহলে এটা গেল 14, 15 আসো, দেখো সমপরিমাণ দুইটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু দেওয়া রয়েছে 10 দিন, ওকে, এবং অপরটির অবক্ষয় দ্রুবক দেওয়া রয়েছে এত, তাহলে প্রথম পদার্থটির গড় আয়ু কত, তাহলে অবক্ষয় দ্রুবক দ্বিতীয়টা দেওয়ার দরকার ছিল না এই প্রশ্নে, আমরা শুধু প্রথমটা কাজ করব। তো প্রথমে টি হাফের মান দেওয়া রয়েছে কত ভাইয়া, টি হাফের মান 10 ডে, অলরাইট 10 ডে। এখন প্রথম পদার্থটির গড় আয়ু কত, তার আগে এখান থেকে আমরা অর্ধায়ু বের করে নিব, তো সরি অর্ধায়ু বলছি, এটা হচ্ছে অবক্ষয় দ্রব্যক, ল্যামডা এর মান বের করব 0.693 ডিভাইডেড বাই 10 করে দাও, কত আসে 0.693 ডিভাইডেড বাই 10, তাহলে 0.0693 পার ডে, যদি ডে হয় তাহলে পার ডে করে নিলাম। এখন প্রথম পদার্থটির গড় আয়ু কত, যদি গড় আয়ু বের করতে হয় তাহলে এটা বের করার দরকার ছিল না, গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক জানতাম। ঠিক আছে, তাহলে এটা বের করার দরকার নেই, দেখো একবারই করো, যে গড় আয়ু টাউ সমান সমান কি আসে, টি হাফ ডিভাইডেড বাই 0.693, এটা করে দাও, 10 ডিভাইডেড বাই 0.693, তাহলে কত আসবে 14.43। আর যদি কেউ মনে করো যে ভুলবশত তোমরা মানে অবক্ষয় দ্রব্যক বের করে ফেলেছো, তাহলে করবা কি টাও সমান সমান অবক্ষয় দ্রব্যকের সাথে সম্পর্ক 1/λ, তোমরা আবার এই সূত্রটা কাজে লাগাবা। তো আমি চাচ্ছি না যে মাঝখানে আরেকটা সূত্র নিয়ে আসতে, এজন্য তো মুছে দিই, এই সূত্রটাই করে দিলাম। তোমরা অনেকেই দেখি ক্লাস বাদ দিয়ে আবার স্লাইড পড়ো, হ্যাঁ, যে ভাই দেখি কি পরিমাণ মানে এমসিকিউ উনি কোন কোয়ালিটির গুলো দিচ্ছে, কোনগুলো আসতেছে, এগুলো একটু চেক করো। ঠিক আছে, তাদের জন্য আবার ওটা মুছে দিয়ে স্লাইডটা এমন পরিষ্কার করলাম, আর কিছুই না। ঠিক আছে, তো দুইভাবেই করতে পারো, কোনো প্যারা নাই। কেউ যদি অবক্ষয় দ্রব্যক বের করো তাহলে টাউ ইজ ইকুয়াল টু 1/λ আকারে করবা, আর আমি যেহেতু সরাসরি অর্ধায়ুর সাথে টাউ এর একটা সম্পর্ক পারি, তাহলে কেন ওটা করব, তাই না, এই জন্য ওটার করা নাই। তাহলে এটা গেল। এবং 16 নম্বর বিটা রশ্মির ধর্মগুলো, তোমরা বারবার আমার ভিডিওগুলো দেখছো, অনেকগুলো বৈশিষ্ট্য ধর্ম, এগুলো আমি রোমান সংখ্যা আকারে অনেকবার তুলে দিই, কারণ কি এগুলো খুব গুরুত্বপূর্ণ, যদি তোমার ভুল হয় তো এখানেই হবে, তাছাড়া সিঙ্গেল ম্যাথে তুমি ভুল করবা না। হ্যাঁ, তো দেখো ভাই কি বিটা রশ্মি অর্থাৎ বিটা রশ্মিকে ভেদন ক্ষমতা গামা রশ্মি অপেক্ষা বেশি না ভাই, ভেদন ক্ষমতার ক্রমটা একটু দেখো, এর ক্রমটা হচ্ছে গামা রশ্মি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তোমার বিটা, তারপরে তোমার আলফা, তো এই ভেদন ক্ষমতার ক্রমটা তোমার লাগবে, তাহলে এটা একটু মুখস্থ করে নিও ভাইয়া, এটা তোমরা জানো, তারপরেও একটু সতর্কতা, আর কিছু না। এবার এটি ঋণাত্মক আধান বিশিষ্ট, ইয়েস এটা কি আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট, এবং আধানের পরিমাণ -1,
ঠিক আছে। এখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তো এটা তো ভুল, এটা সত্য। আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, ইয়েস। এটা যেহেতু ঋণাত্মক আর বিটাকে আমরা প্রায় ইলেকট্রনের সমতুল্য মনে করি, এই ইলেকট্রন তোমার আবার আলোর সমতুল্য মনে করা হয়, ঠিক আছে। তাহলে এটা কাছাকাছি, একদম অ্যাপ্রক্সিমেটলি না, কিন্তু একটু কম, ঠিক আছে, কাছাকাছি হিসেবে তুলনা করা হয়। তাহলে নিচের দুইটা সত্য, কিন্তু প্রথমটা কি ভুল, কারণ গামা বেশি, ওরা বলছে বিটা বেশি না। তাহলে 16 শেষ। এখন আমরা আসবো 17-তে। দেখো রেডনের অর্ধায়ু দেওয়া রয়েছে, এই অবক্ষয় ধ্রুবকের মান বের করতে হবে। অর্ধায়ু দেওয়া রয়েছে এত ডে, ঠিক আছে। এবার অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি 0.69, সরি ভুল হয়েছে, আগে লিখে ফেলছি 9, 0.693 ডিভাইডেড বাই 3.82, ক্যালকুলেশন করো 0.181 পার ডে এটা আসে, ঠিক আছে। তো এটা পারবা না? ওকে, এটা যদি পারো তাহলে এটা গেল। এবার 18-তে আসি। কোথায় আছে এটা? এই যে বিতে আছে। দেখো 18 নিচের বিক্রিয়ায় এক্স কণাটি কি? দেখো এক্স একটা ডিনোট করে থুয়ে দিয়েছে ঢাকা মানে ঢাকা এ ইউনিটে তোমার 19-20 এটা আসছে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন একটা পরমাণু, হিলিয়াম একটা পরমাণু, এরা ভেঙে অক্সিজেনে কনভার্ট হয়েছে। আর তাহলে সবার আগে তুমি কি করবা, যে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত ভাইয়া? 7, হিলিয়ামের 2। তাহলে নাইট্রোজেন আর হিলিয়াম মিলে এখানে টোটাল প্রোটন কত হয়েছে? 9টা। কিন্তু অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। প্রোটন সংখ্যা তো আর ভিন্ন হইতে পারে না, আইসোটোপের কারণে দেখা যাচ্ছে তোমার ভর সংখ্যা ভিন্ন হয়, কিন্তু প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয়ে যায় মৌলটাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের জন্য 8। এখন দেখো এই 9 থেকে 8 হয়েছে, আর প্রোটন সংখ্যা কয়টা রয়েছে? একটা, তাহলে প্রোটন সংখ্যা 1। তাহলে এক্সে যেটা আছে সেটা শুধুমাত্র, এবার ভর সংখ্যা গুণ, ভর সংখ্যা এদিকে 14 আর এদিকে 4, 4 আর 14 মিলে এখানে কত হয়? 14 যোগ 4 ইকুয়ালস টু 18 ভর সংখ্যা। আর এটা তোমার 17, উপরে একটা নিউট্রন আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 তার মানে এটা একটা প্রোটন। এটা কি? প্রোটন। বোঝা গেল? ওকে। এখন 18 শেষ। 19 কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া রয়েছে, কতদিন পর উক্ত মৌলের তোমার হচ্ছে 60% ক্ষয় হবে। একটু আগে এটা করাই দিয়ে আসলাম, এটা বারবার আসছে, এজন্য আবার তোমাকে দেওয়ার জন্য আমি চাইলে তোমাকে এটা হোমওয়ার্ক দিতে পারতাম, বাট হোমওয়ার্ক না দিই, আমি এটা করিয়ে দিই, তোমরা শুধু দেখো, ঠিক আছে ভাই। এখন অর্ধায়ুর সাহায্যে সবার আগে তুমি কি বের করে নিবা? অবক্ষয় ধ্রুবকের মান বের করবা। ল্যামডা এর মান 0.693 ডিভাইডেড বাই 3.82 কত সেটা একটু দেখো তো, ক্যালকুলেটর নাও। 0.693 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 3.82, যদি হয় 0.1814 পার ডে, ঠিক আছে। এটা গেল। এখন কতদিন পর কথা বলছে, ওটা আমার প্রশ্ন, ওটা আমার চাইছে টি এর মানটা কত হবে। আর সেক্ষেত্রে একটা দিছে যে ক্ষয় হয়ে যাচ্ছে 60%, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট? অবশিষ্ট হচ্ছে 40%। 40% কি তোমার অবশিষ্টের পরিমাণ, অবশিষ্ট পরিমাণ কত তোমার? 40%। তাহলে আমরা বলতে পারি যে n/n0 এর মান হচ্ছে 0.40, ঠিক আছে, 40%। তাহলে আমরা এখন যে সূত্রটা করব সেটা হচ্ছে n/n0 সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো সরাসরি যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, টি এর মান বের করতে চাই, তাহলে এটা আসবে -1/λ ln অফ n/n0। এখন শুধু মানটা বসাও, যে দেখো ভাইয়া -1/λ এর মান কত? 0.1814 ইন্টু ln অফ তোমার এটা 40। যদি এটা হয় তাহলে দেখো -1/0.1814 ইন্টু ln অফ 0.40, এটা যদি করা হয় তাহলে তোমার কাছে টি এর মান আসবে 5.05 ডে। কত? এই যে বি নাম্বার অপশনে। এটা খুবই চমৎকার একটা ম্যাথ ছিল, এই জন্য 2 বার দেওয়া, এবং দেখবা যে এরকম কোয়ালিটি দিয়ে দিবে। হিসাব নিকাশ সংক্রান্ত যদি একটু বড় জটিল করতে চাই তাহলে এগুলো একটু দিবে, যেন ক্যালকুলেশনে তুমি ভুল করতে পারো সহজে, ঠিক আছে। ওকে, 19 শেষ। এখন 20-এ দেখো, নিচের কোন লেখচিত্রটি সময়ের প্রেক্ষিতে তেজস্ক্রিয় পরমাণুর অবক্ষয়ের হার নির্দেশ করে? অবক্ষয়ের হার নির্দেশ করবে কোনটাই? একটা জিনিস মনে রাখবা, অবক্ষয়ের হারের বেলায় যত সময় যায় এতে ধীরে ধীরে ক্ষয় হতেই থাকে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়। তাহলে এখানে মিনিংটা কি বলছে? যে সময়ের সাথে সাথে অবশিষ্টের পরিমাণ বাড়ে,
অবশিষ্টের পরিমাণটা বাড়ে। এটা কি পসিবল? জীবনও সম্ভব না। বিশেষ করে ক্ষয় হতে হতে একটা সময় কমবে, এ তো বাড়াচ্ছে। এ বলছে একটা সময় বাড়তে থাকে আবার একটা সময় কমে, এটা লজিকহীন। এটা দেখো সময়ের সাথে সাথে কমাই দিছে, এটা না, সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি কমে। কারণ কি দেখো ভাইয়া, তুমি n ইকুয়ালস টু তুমি কি জানো n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এটা এক্সপোনেনশিয়াল সম্পর্ক কার সাথে? টি এর সাথে। অর্থাৎ টি এর মানে এক্সপোনেনশিয়াল গ্রাফটা দেখবা যে যে এরকম গ্রাজুয়ালি ডিক্রিজ, মানে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক তার থেকে আর একটু বেশি। বোঝা গেল? তাহলে এক্সপোনেনশিয়াল সম্পর্ক হচ্ছে এটা, মনে রাখবা। এটা গেল 20। এখন তোমার হচ্ছে 21। নিচের কোন রাশি 1 কুড়ি নির্দেশ করে? দেখো এখানে একটা সুন্দর একটা এমসিকিউ, যেটা যদি একদম সহজ করতে চাই তাহলে এই কোয়ালিটির এগুলো দিয়ে দিবে। দেখো তোমাকে মুখস্থ করতে হবে যে 1 কুড়ি সমান কত বেকেরেল, ঠিক আছে, ডিকে 3.7 গুণ 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। মনে রাখবা 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড, ঠিক আছে, সরাসরি আসতে পারে, এই জন্য দেওয়া রয়েছে। এখন দেখো 22 নম্বরে, এটা আবার একটা বৈশিষ্ট্য সম্পর্কিত, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দেখো একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। ইয়েস, ফিউশন মানে হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস গঠিত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত করা, ঠিক আছে। আর এই ফিউশনটা তোমার ঘটে তোমার সূর্যের ভিতরে, এটা একটা বৈশিষ্ট্য মনে রাখো। তাহলে এটা হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, প্রথমটা সত্য। এবং অত্যাধিক উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়। ইয়েস, এটা অত্যাধিক উচ্চ তাপমাত্রায়। আর একটা জিনিস দেখো, কত বড় ভুল মিস্টেক করছে সবাই, এই চুল্লি শব্দটা মাথায় নিবে, বাট তোমার শব্দটা নিবে না, আণবিক বলবে না, ঠিক আছে। দেখো এরা বলছে আণবিক চুল্লিতে এই প্রক্রিয়া সংঘটিত হয়। কোন চুল্লিতে হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা হবে পারমাণবিক চুল্লিতে। কিসে হবে? পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক, নট আণবিক, ঠিক আছে। এটা শুধুমাত্র পারমাণবিক চুল্লিতে সংঘটিত হয়, আণবিক চুল্লিতে না। তাহলে এটা ভুল হয়ে গেল একটা শব্দের কারণে। তাহলে 1 আর 2 সত্য, ঠিক আছে ভাই। দাঁড়াও 1 আর 2 সত্য। তো এই কোয়ালিটির বৈশিষ্ট্যগুলো তুমি একটু জেনে নিও, বেশি বৈশিষ্ট্য জানা লাগে না, খুব কমন বৈশিষ্ট্য জানতে হয় যেগুলো সহজেই মানে আসে আর কি। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, আলফা রশ্মি আর বিটা রশ্মির ভিতরে তুলনা করছে। এখানে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এদের ভিতরে তুলনা করতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এটা নিয়েছি। দেখো এটা কিন্তু কোথাও আসে নাই, তোমাদেরকে জানানোর জন্য দেওয়া, এবং এইগুলো আসবে প্রেডিক্ট করা। দেখো আলফা রশ্মি ও বিটা রশ্মির তুলনা করলে দেখা যায় বিটা রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। ইয়েস, আমি ভেদন ক্ষমতার ক্রমটার আগে একটু দেখাই আসছিলাম। সবচেয়ে বেশি হচ্ছে তোমার গামার, তারপরে তোমার বিটার, তারপরে তোমার আলফার, ঠিক আছে। তাহলে বিটার রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি মেনে নিলাম। বিটা রশ্মির আয়নায়ন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি না, আয়নায়ন ক্ষমতা আবার তোমার আলফা কণার বেশি, কারণ আলফা হচ্ছে তোমার দ্বিধনাত্মক, ঠিক আছে, বিটা আবার তোমার ঋণাত্মক। সো আর গামার কোনো আয়নায়নই হয় না, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি আয়নায়ন ক্ষমতা বেশি আলফার, তারপরে বিটার, তারপরে গামার। তাহলে এর ক্রমটা যদি আমি তোমাকে এটা বলি তাহলে হবে এটা, আয়নায়ন ক্ষমতা কার বেশি? আলফা সবচেয়ে বেশি, তারপরে বিটার, তারপরে গামার। তাহলে দ্বিতীয়টা ভুল করে ফেলছে। তাহলে আমি বললাম ট্রিক্সটা কি, যে কোনো অপশনের ভিতরে একটা ভুল পাইলেই পরের দুটা সত্য, তাই না? তাহলে দেখো বিটা কণার গতিবেগ অপেক্ষাকৃত বেশি। দেখো গতিবেগের বেলায় যখন আসবে তার মনে রাখবা যার ভেদন ক্ষমতা বেশি তার গতিবেগই বেশি, ঠিক আছে। তাহলে গতিবেগ সবচেয়ে বেশি গামার, তারপরে বিটার, তারপরে তোমার আলফার। পারবা না? ওকে পারবা। তাহলে এটা গেল 1 আর 3 সত্য। এখন 24-এ আসো। আলফা রশ্মি ধর্ম হলো, দেখো পাস্ট, এটা 2000 পোস্টে তোমার 17-18-তে আসছে, পাবনা থেকে, ঠিক আছে। এরা ধনাত্মক, এটা কি ধনাত্মক, দেখো ভাইয়া এটা ধনাত্মক চার্জ বহন করে। আলফা রশ্মি ইয়েস ধনাত্মক চার্জ বহন করে। আলফা মানে কি? তোমার হিলিয়াম দ্বিধনাত্মক, হিলিয়ামের দ্বিধনাত্মক চার্জকে বলা হয় আলফা। তাহলে এটা ধনাত্মক চার্জ বহন করে মেনে নিলাম। কত ধনাত্মক এটা যদি বলতো তাহলে আরো স্পেসিফিক হতো, দ্বিধনাত্মক। এরা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। ইয়েস, যেহেতু এর চার্জ আছে এবং চার্জটা হচ্ছে +2, তাই এর আকর্ষণ বিকর্ষণ হওয়া পসিবল, সো বিক্ষিপ্ত হয়। কিন্তু এক্স-রে, একটু আগে পড়ে আসলাম, এক্স-রে কোনো চার্জ নাই, এ বিক্ষিপ্ত হয় না। গামারও কোনো চার্জ নাই, সো এ বিক্ষিপ্ত হয় না। যাদের চার্জ আছে সে অবশ্যই বিক্ষিপ্ত হবে, যেমন আলফা কণার চার্জ আছে ধনাত্মক, এ বিক্ষিপ্ত হবে। বিটা কণার চার্জ আছে হচ্ছে তোমার নেগেটিভ, এও বিক্ষিপ্ত হবে। যাদের চার্জ আছে সে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। এবার দেখো এরা দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। ইয়েস, এরা দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। তাহলে এটা সত্য, বাট এটা ভুল।
ও সরি ওটা তো হচ্ছে বিক্ষিপ্ত হয়, ওটাও রয়েছে, তাহলে এটাও সত্য, এটাও সত্য, তিনটাই সত্য। ঠিক আছে, আমার কাছে বিক্ষিপ্ত হয় না এমন কিছু দেওয়া ছিল। এখন দেখো 25, 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের 1/16 অংশ তোমার হচ্ছে অক্ষত থাকে। অক্ষত আছে, বলে নাই কিন্তু ক্ষয় হয়েছে, অক্ষত আছে মানে এত অংশ, তার মানে n এর মানটা হচ্ছে 1/16 ইন্টু n নট। এখন দেখো উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ুটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে সবার আগে অর্ধায়ু যদি বের করতে চাই, তাহলে টি হাফের মানে তোমার ল্যামডা এর মান বের করে নিতে হবে। ল্যামডা এর মান জানলে আমার হয়ে যাচ্ছে। তো টি এর মান বলে দিছে 2 ঘন্টা, কত 2 আওয়ার। একটা জিনিস খেয়াল করো, অপশনের দিকে একটু তাকাও, যদি অপশন না দেখা যায় সুযোগ থাকতো, মানে তোমার সৃজনশীল আসতো, তাহলে কিন্তু আওয়ার দিয়ে শুরু করে দিতাম। তো অপশনের দিকে তাকাইলে দেখবা সব মিনিটে কনভার্ট করা, কিসে, মিনিটে। সো আমরা করব কি, এই ঘন্টাকে মিনিটে কনভার্ট করব শুরুতে, তাহলে 120 মিনিট। ওকে, এটা হচ্ছে তোমার টি এর মান। এখন আমরা কাজ শুরু করে দিই। আমরা জানি n = n নট। আচ্ছা, এখানে এইভাবে না লিখে দেখো ভাইয়া, এটা একটু সিম্পলিফাই করি। আচ্ছা, কি হলো দেখো, n/n নট সমান সমান 1/16 অংশ, এটা আমার লাগবে। একটু আগে আমি হচ্ছে টি এর মান শিখাইছিলাম, এখানে ল্যামডা এর মান এমন হয়, ল্যামডা -1/t ইন্টু ln অফ n/n নট। ঠিক আছে, এখন তোমরা করবা কি, মানটা বসাবা শুধু 1/t। টি এর মানটা কত ভাইয়া, এই যে 120 মিনিট, 120 মিনিট ln অফ, একটু আগেই দেখো n/n নটকে সাজাই নিয়েছি 1/16 দ্বারা। তাহলে এখানে ল্যামডা এর মান কত আসে একটু বের করো, খাতা কলম নাও, সরি ক্যালকুলেটর নাও, খাতা কলমে তো তোমরা হিসাব পারবা না, পসিবল না। তাইলে ln অফ 1/16 যদি করো, তোমার কাছে আসবে 0.023104, এইটা হচ্ছে পার মিনিট, পার মিনিট। ঠিক আছে, এখান থেকে তুমি কি বের করবা, অর্ধায়ু বের করবা। চলো একটা পেজ নিই, অর্ধায়ু দেখো, টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এখন মান বসাও, 0.693 ডিভাইডেড বাই, আমরা কত পাইছি ওখানে দেখো, এই যে 0.023 আর কোনটা ছিল 104, তাহলে কত আসে, এখানে একটু ক্যালকুলেশন করো, 0.963 ডিভাইডেড বাই 0.03 104, তাহলে আসে 29.99, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 30 মিনিট। কত মিনিট, 30 মিনিট। তাহলে এটা কত আসছে দেখো ভাইয়া, এই দেখো বি নম্বর অপশনে 30 মিনিটে আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি এটা আমরা পারবো, আমরা জানি এটা আমরা পারবো। তাহলে খেয়াল রাখো, পরের অপশনে আসো, দেখো 26, যে এখানে একটা প্রোটনের ভর দেওয়া রয়েছে, আর একটা তোমার হচ্ছে, এটা হচ্ছে নিউট্রনের ভর, এন এর ভর। ও আচ্ছা, এটা ডিলিট করতে হয় এখানে, এটা হচ্ছে নিউট্রনের ভর। নিউটনের ভর এত এমইউ, আর পুরো একটা নিউক্লিয়াসের ভর দেওয়া রয়েছে এত। ঠিক আছে, পরমাণুর, এবং 1 এমইউ সমান সমান এত মেগা ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছে। এখানে আলফা কণার বন্ধন শক্তি তোমাকে বের করতে হবে, দিনাজপুর বোর্ড 2000 কত সালে আসছে ভাইয়া, 15 সালে। তো এই বন্ধন শক্তি, ভর ত্রুটি, এই রিলেটেডে আমরা এখন প্রবেশ করছি। ঠিক আছে, দেখো, তো এই ক্ষেত্রে সবার আগে তোমাকে বের করে নিতে হবে ভর ত্রুটি। কি বের করতে হবে, ভর ত্রুটি। দেখো ভাইয়া, ভর ত্রুটি ডেল এম সমান সমান, তোমরা একটা সূত্র পড়ছিলা এইরকম, ও শিট, কেমন দেখো, যে জেড সংখ্যক তোমার প্রোটনের ভর যোগ তোমার হচ্ছে নিউট্রন, নিউট্রনকে বোঝাতে গেলে ভর থেকে এটা বিয়োগ করতে হয়, ইনটু নিউট্রনের ভর মাইনাস টোটাল এম, এটা হচ্ছে তোমার ভর ত্রুটি। তার মানে একটা নিউক্লিয়াসের ভিতরে, মানে পরমাণুর ভিতরে যে পরিমাণ অণু, ছোট ছোট কণাগুলো আছে, তাদের যোগফল হবে মোট পরমাণুর ভরের থেকে কিছুটা বেশি। তো ওর যে একটু বেশি হচ্ছে, এটাকে ভর ত্রুটি হিসেবে ধরা করা হয়। তো আমরা এখন এই ভর ত্রুটিটা বের করব। ঠিক আছে, ভর ত্রুটিটা বের করে সূত্র থেকে এখানে পৌঁছে মোট প্রোটনের ভর। তাহলে এখানে দেখো তো, আলফা কণার ক্ষেত্রে যখন বলছে আলফা কণায় ভর কয়টা থাকে, এই সরি প্রোটন সংখ্যা কয়টা থাকে, 2টা। তাহলে আমরা লিখব প্রোটন 2টা, আর একটা প্রোটনের ভর কত, এই দেখো এত এএমইউ। তাহলে লিখব 1.007
728, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে নিউটন সংখ্যা বোঝাচ্ছে। দেখো ভর সংখ্যা 4 এর থেকে 2 বাদ দিলে নিউটন সংখ্যাও আসে 2, আর একটা নিউটনের ভর কত 1.00876 মাইনাস মোট ভরটা যেটা আমরা জানি -4.00276। তার মানে আমি বললাম কি একটা পরমাণুর ভিতরে যে নিউক্লিয়নগুলো থাকে বা ছোট ছোট মানে কণাগুলো থাকে তাদের মোট যোগফল হবে মোট পরমাণুর ভরের থেকে কিছুটা একটু বেশি, সেটা হচ্ছে ভর ত্রুটি, তাই না? এখন দেখো এই ক্যালকুলেশনটা করো, কত আসে দেখো। ক্যালকুলেশন 2 গুণ 1.00728 যোগ 2 গুণন 1.00876 মাইনাস 4.00276 কত আসে দেখো 0.02932 AMU। এখন প্রশ্ন হচ্ছে এটাকে বন্ধন শক্তিতে পরিণত করতে হবে। এখানে দেখো ভাইয়া কি দেওয়া রয়েছে, 1 AMU সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি এটা না দেওয়া থাকে তাও মুখস্থ করে নিবা, বল ত্রুটি যখনই তুমি AMU তে বের করবা তখন ওই যে 931 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে একে যদি ভর মানে শক্তিতে কনভার্ট করতে চাই E সমান সমান, তাহলে আমরা করব হচ্ছে যে ভর ত্রুটি পাইছি এই ভর ত্রুটির সাথে তুমি এই 931টা গুণ করে দিবা, 931 গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে একটু করো তো ভাইয়া, 0.02932 গুণন 931, তাহলে কত আসে 27.29 মেগা ইলেকট্রন ভোল্ট, 27.29 মেগা। তাহলে আলফা কণার বন্ধন শক্তি কত, এত, ঠিক আছে? পারবে না? যে কোনো কণা আলফা যদি না বলে অন্য একটা পরমাণুর ক্ষেত্রে বলে দিত তারও বন্ধন শক্তি বের করতে পারতে, যে কোনো কিছু পারবা। তাহলে আলফা কেন গেল? এখন আমরা আসি, দেখো ক্যালসিয়ামের একটা আইসোটোপ এখানে দেওয়া রয়েছে, পটাশিয়ামের আর একটা আইসোটোপ দেওয়া রয়েছে। তাহলে এখানে কি বলছে যে এরা পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোন, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় দেখবা যে আইসোটোপ হতে গেলে কি হয়, প্রোটন সংখ্যা সমান রেখে পরস্পরের ভর সংখ্যা ভিন্ন হয়, কিন্তু দেখো এদের প্রোটন সংখ্যা সমান না, প্রোটন সংখ্যা সমান না, তাহলে এটা আইসোটোপ না। আইসোবার হওয়ার শর্ত কি, তোমার ভর সংখ্যা সমান হতে হবে। ভর সংখ্যার দিকে খেয়াল করো, এটা 40 তাহলে এটা আইসোবারও না। আইসোমারের শর্ত কি, যে এদের মানে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা সমান হবে কিন্তু অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন হবে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে এটা সমানই না, তাহলে আইসোটোন হয় কিনা একটু দেখো। এর ক্ষেত্রে নিউটনটা বের করো, এর ক্ষেত্রে নিউটন কত হবে 40 - 20 সমান সমান 20। আবার এর ক্ষেত্রে তুমি নিউটন বের করো 39 - 19 20, তাহলে দেখা যাচ্ছে এর নিউটন সংখ্যা আর এর নিউটন সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি এটা কি পরস্পরের আইসোটোন। খুবই সহজ, এবং ছেলে মানুষই মাত্র প্রশ্ন, তাই না? দিতে পারে আর কি। দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে দিছিল, এজন্য আমি আর স্কিপ করি নাই, দিয়ে দিলাম। আলফা বিটা গামা কণার ভেদন ক্ষমতা কার বেশি কার কম এটা তো জানছো, কিন্তু অনুপাতটা জানা খুবই দরকার, মনে রাখবে। দেখো গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা, কিন্তু এক্ষেত্রে কার কত যদি আলফার সাপেক্ষে তুলনা করি, তো আলফার যে ভেদন ক্ষমতা একে 1 ধরে নিলে বিটাটা হয় এর থেকে 100 গুণ, আলফা থেকে বিটা 100 গুণ, আবার আলফা থেকে তোমার গামা হচ্ছে 1000 গুণ। কত গুণ? 1000 গুণ, মনে রাখবা। তাহলে হচ্ছে সম্পর্ক হচ্ছে এটা, ঠিক আছে? ওকে। এখন 29 দেখো, কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া রয়েছে 3.8 দিন। এখন 8 দিনে এই পদার্থের শতকরা কত অংশ ক্ষয় হবে, ক্ষয়ের পরিমাণ চাইছে। তাহলে সবার আগে আমরা অবশিষ্ট বের করব, তার আগে অর্ধায়ুর সাহায্যে আমরা অবক্ষয় ধ্রুবক বের করে নেব। তো অবক্ষয় ধ্রুবক ল্যামডা এর মান দেখো ভাইয়া 0.693 ডিভাইডেড বাই 3.8 কত আসে? এটা দিনে আসবে 0.693 ডিভাইডেড বাই কত 3.8, দেখো ভাইয়া 0.1824 করে দিলাম এত পার ডে। এখন প্রশ্ন হচ্ছে ল্যামডা এর মান পাইলাম, টি এর মানও দেওয়া আছে। টি এর মান কত? ওই যে 8 দিন। ওকে, 8 ডে। এখন তুমি কি করবা, যে এন এর মানটা বের করবা। এন কতটুকু? এন এর মান হবে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা এর মান 0.1824, টি এর মান 8 দিন। সো এখানে মানটা কত আসে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস 0.1824 গুণন 8, তাই যদি হয় 0.2324 এত ইন্টু এন নট। এখন বলছে ক্ষয়ের পরিমাণ কত,
কত অংশ ক্ষয় হবে পার্সেন্টেজে, তাহলে ক্ষয় হচ্ছে dn সমান সমান আগে যে পরিমাণ ছিল আর যেটুকু অবশিষ্ট রয়েছে সেটা বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে হবে কি n নট মাইনাস 0.2324 n নট। ঠিক আছে, এখন যদি এটা করো তাহলে তোমার কাছে কি থাকবে দেখো 1 মাইনাস 0.2324 যদি হয় তাহলে তোমার কাছে 0.7676 n মানে এত পরিমাণ আছে। ঠিক আছে, ওকে এটা কেটে দাও। ওকে, এত পরিমাণ আছে, এর সাথে তুমি 100% গুণ করে দাও। যদি 100 গুণ করো নিচে আবার এ দ্বারা ভাগ হয়, সো ওটা প্যারা নাই, ছোটা দিও না। তাহলে এটা 76 তোমার 76%। 76% কোথায় আছে? এই দেখো, এটা পারবা না? অবশ্যই পারবা, আশা করি তোমরা এটা পারবা। তাহলে এটা গেল। এখন আসি বলছে কোনো, দেখো 30, আমরা 29 শেষ, আর মাত্র 10টা এমসিকিউ আছে। এরপরে দেখো কোনো বস্তুর অর্ধায়ু দেওয়া রয়েছে এত বছর, কতদিন পর মূল অংশ অর্ধেক হবে? রুয়েট 13-14-তে আসছে, এটা কিন্তু এত সহজ না। ঠিক আছে, তো রুয়েটে যখন আসছে এটা অর্ধায়ুর মানের সাহায্যে তুমি কি করবা? ল্যামডা এর মান বের করে নিবা। দেখো 0.693 ডিভাইডেড বাই 1500। এখানে কত আসে এটা একটু দেখো, ক্যালকুলেটর ইউজ করো, তোমাদের তো ক্যালকুলেটর আছে, ভয় পাওয়ার কিছু নাই। 0.693 ডিভাইডেড বাই তোমার 1500, এটা হচ্ছে 4.62 গুণন 10 তোমার হচ্ছে -4। এটা যদি হয় ওটা পার ইয়ার লিখা দেওয়া উচিত, বাট দিচ্ছি না আর কি। এখন দেখো একটা প্রশ্ন হচ্ছে, ভাই আমরা যখন এটা বের করবো না, দেখো দিনে বের হবে। কিসে বের হবে? দিনে বের হবে। তাহলে এই দিনটা একটু কাউন্ট করতে হবে। তো এটা দিন যদি কাউন্ট করি তাহলে বছরটারে আমি একবারে দিনে কনভার্ট করি। তাহলে দেখো এটা বছর ছিল, দিনে কনভার্ট করা মানে 365 দ্বারা গুণ করে দিলাম বছরকে, তাহলে দিনে হবে ল্যামডা এর মান। ঠিক আছে, তাহলে ল্যামডা এর মান দিনে হবে 0.693 ডিভাইডেড বাই দেখো 1500 গুণন 365। ঠিক আছে, 1.265 গুণন 10⁻⁻6 পার ডে। ঠিক আছে, দিনে কনভার্ট করে নিলাম। এখন কতদিন পর, তাহলে টি এর মান চাচ্ছে। এখানে আমরা জানি n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো টি এর মানটা তোমার বের হয়ে যাবে। তার আগে একটা সম্পর্ক করে আসি। দেখো n এর মান হবে অর্ধেক, অর্থাৎ এর সমান। এই দেখো এখানে বলেছে যে n অর্ধেক হবে, সো n বাই n নট এর মানটা কত? হাফ। বোঝা গেল? ওকে, তাহলে এখান থেকে আমি টি এর মানটা বের করবো। টি এর মান হবে -1 বাই ল্যামডা ইন্টু লন n বাই তোমার n নট। এবার মানটা বসিয়ে দাও, 1 বাই ল্যামডা এর মান কত? 1.265 গুণন 10⁻⁻6 ইন্টু লন অফ n বাই n নট মানে হাফ। যদি হাফ হয় তাহলে -1 বাই 1.265 ইন্টু লন অফ হাফ, তাহলে কি আসবে? টি এর মান দেখো, ল্যামডা এর মান এত ছিল, ও ল্যামডা এর মানে আমি এটা বসাইনি, 10⁻⁻6টা বসাইনি, এই জন্য ক্যালকুলেশনে মান আসতেছে না। কি একটা সমস্যা, মাথা যন্ত্রণা করতেছে প্রচুর, বুঝছো? এই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে 5.5, আচ্ছা 5 করে দিলাম, 5 না করি, 4 আছে 4ই রাখি, 479 গুণন 10⁻5 ডেজ। কোথায় আছে এটা? এই যে ডি নম্বর অপশনে। বিশ্বাস করবো না যে কি পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে, পানি খাই। হ্যাঁ, তো আর মাত্র হচ্ছে 10টা। দেখো এরপরে একটু এনার্জি পাইলাম পানি খেয়ে। ঠিক আছে, তাহলে আসি 31-এ। কোনো তেজস্ক্রিয় মৌলের ক্ষয় দ্রবকের মান দেওয়া রয়েছে এত, এর অর্ধায়ু বের করতে হবে। এটা ইজি, এটা তোমরা হোমওয়ার্ক দিলাম, এটা পারবা। হোমওয়ার্ক কেমন বলো তো? অর্ধায়ুর মান টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, শেষ। ঠিক আছে, বের করে নিবা এটা। এখন 32 দেখো, নিচের সমীকরণ ইউরেনিয়াম 35 ফিশন বিক্রিয়ায় দেখানো হয়েছে। ইউরেনিয়াম 35-এর 235
এর একটা ফিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে খালি বক্সটিতে কোন সংখ্যাটি হবে। এই দেখো খালি বক্সটা আইডেন্টিফাই করছি, এইটুকু তোমার বলছে যে এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটাই তোমার খালি বক্সে কি হবে। সবার আগে আমি প্রোটন সংখ্যা মানে যদি এটা হয় তাহলে ভর সংখ্যা মিলাবো, উপরে ভর সংখ্যা ফাঁকা দিছে, আমি ভর সংখ্যা মিলাবো। ভর সংখ্যা দেখো, এই পাশের ভর সংখ্যা মিলাও, এই পাশের ভর সংখ্যা এখানে 235 আর এখানে 1 সমান সমান 236, ঠিক আছে। আর এই পাশে ভর সংখ্যা কাউন্ট করো, মনে করো এখানে x পরিমাণ ভর আছে এই ফাঁকা জায়গায়, আর এটা হচ্ছে 92, আর এখানে ভর সংখ্যা কয়টা 1, আর এই 3 গুণ করে 3টা হয়েছে, তাহলে টোটাল x প্লাস 95। এইবার আমার সমীকরণ যদি সমতায় থাকতে হয় তাহলে এই পাশেরও ভর সংখ্যা সমান হতে হবে, এই পাশেরও ভর সংখ্যা সমান হতে হবে। সেই অনুযায়ী তুমি লিখবা x প্লাস 95 সমান সমান 236। সো ওকে 236, এবার 236 থেকে ওই পাশে 95 বিয়োগ করে দাও, তাহলে 236 বিয়োগ 95 যদি হয় তাহলে কত 141। তাহলে এই ফাঁকা জায়গাটায় আমার কি বসবে 141 বসবে, এটা হচ্ছে x এর মান ছিল, দেখো এটা হচ্ছে x এর মান। ওকে, তাহলে এ নম্বর অপশনে এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে আসছে 16-17-তে। এবার 33, নিউট্রিনো নির্গত হয় কোথা থেকে। শেষ, আর মনে হয় নাই, আর নাই, খুবই কম আছে। দেখো নিউট্রিনো নির্গত হয় কোথা থেকে, এটা তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে আসছিল তোমার হচ্ছে 17-18 সেশনে। এখন ভাইয়া নিউট্রিনো নির্গত হয়, এটা হচ্ছে তোমার লেভেলে এতটা শেখানো হয় না, তারপর আমি বলবো যে নিউট্রিনো যখন নির্গত হয় সেক্ষেত্রে একটা প্রোটন ভেঙে যায়, একটা প্রোটন ভেঙে একটা নিউট্রনে কনভার্ট হয়। কিসে হয় নিউট্রনে, এটা হচ্ছে মেন মেকানিজম। তার সাথে তোমার একটা পজিট্রন তৈরি হয়, ই এর উপর প্লাস, এটাকে পজিট্রন বলা হয়। সেই সাথে তোমার নিউট্রিনো তৈরি হয়, কি তৈরি হয় নিউট্রিনো। তাহলে এটা হচ্ছে তোমার পজিট্রন, কি তৈরি হলো পজিট্রন, আর এখানে তোমার নিউট্রিনো তৈরি হয় নিউট্রিনো, আর এইটা হয় তোমার বিটা প্লাস ক্ষয়ের কারণে। কিসের কারণে বিটা প্লাস ক্ষয়ের কারণে। বিটা তোমরা ক্ষয় দুই ধরনের দেখবা, বড় হও তখন হচ্ছে বিটা নেগেটিভ ক্ষয় দেখবা, বিটা পজিটিভ ক্ষয় দেখবা, ঠিক আছে। তো বিটা পজিটিভ ক্ষয়ের কারণে তোমার নিউট্রিনো তৈরি হয়, আর বিটা নেগেটিভ ক্ষয়ের কারণে অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়, বুঝতে পারছো। তাহলে তোমাদের শুধু এটা চাইছে, বিটা ক্ষয়ের সময় এটা তৈরি হয়। ওকে, এখন 34 দেখো, ধরা যাক তিনটি কণার মুক্ত অবস্থার স্থির ভর যথাক্রমে দেওয়া রয়েছে 1, 1.5, 2.5 AMU। এদের দ্বারা গঠিত কণার স্থায়ী ভর দেওয়া রয়েছে 4.98 AMU হলে বন্ধন শক্তি কত। বন্ধন শক্তি বের করার শর্ত হচ্ছে আগে তুমি ভর ত্রুটি বের করে নিবা, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, ওই পরমাণুর স্থায়ী ভরের হওয়ার আগে ওর যে স্থির ভরগুলো ছিল সেইগুলো যোগ করবা। ডেল এম সমান সমান ডেল এম ভর ত্রুটি বের করছি, দেখো 1 যোগ 1.5 যোগ তোমার 2.5, এইগুলো সমষ্টি হবে ওর থেকে বেশি, সো এটা বিয়োগ করে দিলাম। এখন যেটা পাওয়া সেটা হচ্ছে তোমার ভর ত্রুটি। দেখো 1 যোগ 1.5 যোগ 2.5, তাহলে মাইনাস তোমার হচ্ছে 4.98, তাহলে কত আসলো ভাইয়া 0.02 AMU। এটাকে যদি তোমার বলা হয় বন্ধন শক্তিতে কনভার্ট করতে, তখন এর সাথে তুমি কত গুণ করে দিবা, ভর ত্রুটির সাথে তুমি গুণ করবা 931 হবে মেগা ইলেকট্রো ভোল্ট। তাহলে মান কত সে দেখো তো, 0.02 গুণন 931, 18 তোমার হচ্ছে 62 মেগা ইলেকট্রো ভোল্ট। পাবা না? অবশ্যই পারবা, আশা করি তোমরা পারবা। তোমাদের নিয়ে টেনশন খুব কম করতেছি। এই কি রে, এটা হয় কেন? এই যে তাহলে শেষ আর নাই, ও আরো আছে, শেষ আর নাই মানে আরো আছে, এখনো অনেক আছে। দেখো ভাইয়া, ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে কোনটি ব্যবহার করা হয়, মানে এটা ডিউ টেকনিক্যাল ইউনিভার্সিটি বলতে পারো না, এটা হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে টেকনোলজি রিলেটেড বিভিন্ন জায়গায় কলেজ আছে, সেইগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে, তো ওখানে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক আছে। সেইগুলো হচ্ছে এটা। তা এখানে কি সুন্দর একটা প্রশ্ন আসছে, ক্যান্সার কোষ আক্রান্ত সেলকে ধ্বংস করতে কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গামা রশ্মি, মনে রাখবা
গামা রশ্মি। এটা কিন্তু তোমার হচ্ছে জানতে, তারপরে তোমাদের জানানোর জন্য এটা দেওয়া ছিল যেটা আসতে পারে। আমি চাচ্ছিলাম যে আমি যেন তোমাদের ধরে কমন করতে পারি, এই জন্য এটা দেওয়া। ঠিক আছে, ওকে। এখন 36 দেখো, এ বি সি ডি চারটি তেজস্ক্রিয় মৌলের অবক্ষয় দ্রবক যথাক্রমে ল্যামডা এ, ল্যামডা বি, তোমার ল্যামডা সি, ল্যামডা ডি হলে তাদের পরমাণুর সংখ্যা, একটা উপরে পরমাণুর সংখ্যা দিয়ে দিয়েছে, এই যে এখানে দেখো এন পরিমাণ, আর বনাম সময় দিছে, এই দেখো এখানে টি এর দিয়ে দিয়েছে, এন গ্রাফ নিম্নরূপ। এখন বলছে ল্যামডা এর তেজস্ক্রিয় হার বেশি, ল্যামডা বি, তারপর ল্যামডা সি, তারপর এটা। ঠিক আছে, এইটার উপরে ডিপেন্ড করবে তুমি কি করতেছো। ঠিক আছে, এই দেখো নিচের কোন মৌলটি তেজস্ক্রিয়তা সর্বাধিক? মনে রাখবা সেই মৌলই বেশি তেজস্ক্রিয় যার তোমার হচ্ছে অবক্ষয় দ্রবকের হার বেশি। তার মানে ল্যামডা এর মান যার বেশি সে অধিক তেজস্ক্রিয় এবং সে বেশি ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে বলছে তেজস্ক্রিয়তা সর্বাধিক কার? দেখো এই গ্রাফের দিকে সময়ের সাথে সাথে এ সবচেয়ে বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রুত ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে এগুলো খেয়াল রাখবা। চলে সর্বাধিক কে ক্ষয় হবে? তেজস্ক্রিয় হচ্ছে তোমার এ, তারপরে হচ্ছে বি। তাহলে তেজস্ক্রিয়তার ক্রমটা এখানে দেখিয়ে দিই, এ বি সি ডি। তাহলে যে কোনো একটা দিতে পারে। যদি সবচেয়ে কম তেজস্ক্রিয় বলে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি সর্বাধিক তেজস্ক্রিয় চাইছে, যদি সবচেয়ে কম বলে তাহলে এই যে ডিটা মনে থাকবে। ওকে, এখন দেখো 37, এইটা কিন্তু চমৎকার একটা ম্যাথ, তুমি কল্পনাই করতে পারবে না এই অধ্যায় থেকে এই ম্যাথ দিতে পারে। ঠিক আছে, প্রশ্নটা দেখো, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে 5.2 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে। এখন ইলেকট্রনের ভর তো দিলেও হয়তো, না দিলেও হয়তো। কেন্দ্রমুখী বলের মান কত? যেখানে রোয়েট 14-15-তে আসছে। ঠিক আছে, রোয়েট 14-15-তে আসছে। তাহলে কেন্দ্রমুখী বল F সমান তোমরা সবাই জানো mv²/r। এখন এমটা তোমার ইলেকট্রনের এম 9.11 × 10⁻31। ভি কত বেগে ঘুরছে? এই দেখো এটা, তাহলে 2.18 × 10⁻6 তার স্কোয়ার। আর আর ব্যাসার্ধটা কত? এই যে এত ব্যাসার্ধের, তাহলে হচ্ছে 5.2 × 10⁻, কত ভাইয়া? -11। ঠিক আছে, তাহলে এটা হবে কেন্দ্রমুখী বল। তাহলে ক্যালকুলেশনটা করে দাও তোমরা, আমি তোমার আশায় বসে থাকি ভাই। 9.11 × 10⁻, কত? -31 ইন্টু দেখো 2.18 × 10⁻6 তার আবার স্কোয়ার ডিভাইডেড বাই 5.2 × 10⁻11। তাহলে কত আসে? 8.325 × 10⁻8 এত নিউটন। এই যে বোঝা গেল? পারবা না? পারবা। এইবার শেষ প্রশ্ন। ঠিক আছে, শেষ প্রশ্নটা একদম সহজ দিয়ে করছি। আমি তো বললাম হাতে নাতে কমন পাওয়ানোর জন্য প্রশ্নগুলো এরকম করা। দেখো, যে নিচের কোনটি জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়? এটা তোমরা কেমিস্ট্রিতে বারবার পড়ছো। সেটা কি রশ্মি? ইউভি রশ্মি। ঠিক আছে, আর রঞ্জন রশ্মি যদি কি আবিষ্কার করে সেই ক্ষেত্রে বলবা কি? রঞ্জেন। ওই যে এক্স রে। ঠিক আছে, তারপরে আলফা রশ্মি তেজস্ক্রিয় রশ্মি, গামা রশ্মি একটা তেজস্ক্রিয় রশ্মি। তো প্রত্যেকটা রশ্মি সম্পর্কে মোটামুটি অনেক ভালো ধারণা দিয়েছি। ঠিক আছে, আর এই ক্লাস শেষের পরে আমাদের সেকেন্ড পেপারের মাত্র আর 2টা চ্যাপ্টার আছে, এই দুটো আমি তোমাদের সুন্দরভাবে করিয়ে দিব। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের, তোমার জুনিয়রদের শেয়ার করবা, যেন সবাই আমাদের ক্লাসগুলো দেখতে পাই। ঠিক আছে, আর আশা করি তোমাদের জন্য আমি ভার্সিটি ব্যাচ নিয়ে আসবো, ওখানে এমসিকিউগুলো সুন্দরভাবে সলভ করিয়ে দেবো। সাথে থেকো। আসসালামু আলাইকুম।